ওনার সেই সময় 3.5 কানি জমি এবং 50,000 টাকার বিনিময়ে এই সরকারি হাজী এবি কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। এটার প্রতিষ্ঠাতা জনাব হাজী আব্দুল বাতেন সওদাগর অর্থাৎ মোস্তফা কামাল পাশার পিতা। রহমতপুর এবি হাই স্কুল মোস্তফা কামাল পাশার পিতা 1965 সালে দিয়েছেন। এবং সন্দ্বীপে হসপিটাল যেটা ছিল সন্দ্বীপ পুরাতন টাউনে 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল সন্দ্বীপের একমাত্র, সেটারও একটি কক্ষ তিনি নির্মাণ করেছিলেন। তিনি তখন সন্দ্বীপের এতিমখানা, সন্দ্বীপে আরেকটি সরকারি প্রতিষ্ঠান রয়েছে এতিমখানা, সেটারও তিনি ওই এতিমখানা প্রতিষ্ঠার পিছনে ওনার অবদান ছিল। বসিরিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাকালীন সময়ে হাজী আব্দুল বাতেন সওদাগরের অবদান ছিল। অর্থাৎ সেই সময়ে সন্দ্বীপে যত স্কুল কলেজ এবং বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ছিল সব কিছুতে অবদান ছিল হাজী আব্দুল বাতেন সওদাগরের। যার কারণে সেই সময়ে অর্থাৎ দানবীর হিসাবে ব্রিটিশ সরকার কর্তৃক ওনাকে সেই সময়ে অর্থাৎ টাইগার উপাধি দিয়ে ওনাকে স্বর্ণ পদক দিয়ে ওনাকে ভূষিত করেছিলেন 1945 সালে। যাই হোক, তার ছেলে তৃতীয় ছেলে জনাব মোস্তফা কামাল পাশা 1946 সালে রহমতপুরে জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ করার পরে ওনার শিক্ষা জীবন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হয়েছে। তার পরবর্তীতে বিশেষ করে উনি চট্টগ্রাম মিউনিসিপ্যালিটি হাই স্কুল থেকে 1963 সালে উনি এসএসসি পাশ করেন। এসএসসি পাশ করার পরে উনি চট্টগ্রামের মিউনিসিপ্যালিটি হাই স্কুলের পাশে অর্থাৎ যেই সিটি কলেজ যেটা রয়েছে সেই সিটি কলেজের তিনি আইএ প্রথম বর্ষ পর্যন্ত পড়ালেখা করছেন। তার ওই পড়ালেখা করার আইএ প্রথম বর্ষ ওখানে পড়ালেখা করার পরে ওনার পিতা জনাব হাজী আব্দুল বাতেন সওদাগর ওনাকে আরো উচ্চতর শিক্ষা শিক্ষিত করার জন্য পাকিস্তানের লাহোরে মমতাজ স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করাইছিলেন। সেখানে তিনি আইএ পাশ করে তারপরে সেখানে তিনি 3rd ইয়ার পর্যন্ত পড়ছিলেন। পরবর্তীতে এদেশে যুদ্ধ হওয়ার কারণে উনি বাংলাদেশে চলে আসেন। বাংলাদেশে চলে এসে 1971 সালে যুদ্ধকালীন সময়ে উনি চলে আসার পরে 1971 সালে আবার ওনার পিতা মারা গিয়েছিলেন। জনাব মরহুম আব্দুল বাতেন সওদাগর মারা গিয়েছিলেন 1971 সালের 1 সেপ্টেম্বর। তারপরে এই দেশের স্বাধীনতার পরবর্তী সময়ে এই দেশে যে প্রথম নির্বাচন হয়, বাংলাদেশের স্বাধীন হওয়ার পরে যে প্রথম নির্বাচন হয় সেই ইউনিয়ন পরিষদ নির্বাচন হয় 1973 সালে। সেই 1973 সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোস্তফা কামাল পাশা বিনা প্রতিদ্বন্দ্বিতায় রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়। ওই চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তিনি 1979-82 চেয়ারম্যান ছিলেন, 84 চেয়ারম্যান ছিলেন। পরবর্তীতে তিনি 88 সালে উপজেলা পরিষদের উনি ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ছিলেন। অর্থাৎ 1984 সালে প্রথম উপজেলা নির্বাচন হয়েছিল। ওই উপজেলা নির্বাচনে রফিকুল্লাহ চৌধুরী বিজয় লাভ করেছিলেন। পরবর্তীতে রফিকুল্লাহ চৌধুরী এক পর্যায়ে তার দায়িত্ব পালনের অক্ষমতা প্রকাশ করে মোস্তফা কামাল পাশাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে তিনি রফিকুল্লাহ চৌধুরী চলে গিয়েছিলেন। পরবর্তীতে 1990 সালে উপজেলা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে মোস্তফা কামাল পাশা সারা সন্দ্বীপে বিশাল এবং বিপুল ভোটে তিনি নির্বাচিত হয়ে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তী সময়ে 1991 সাল এই সন্দ্বীপের উপকূলে এবং হাতিয়া নোয়াখালী থেকে শুরু করে এই সকল অঞ্চলে চট্টগ্রামে সে 30 এপ্রিল বিশাল বন্যা হয়েছিল। বন্যা পরবর্তী সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই সময়ের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সন্দ্বীপ আসেন। সন্দ্বীপ আসার পরে আমাদের তখন বিএনপির পক্ষ থেকে 1991 সালে প্রার্থী ছিলেন জনাব রফিকুল্লাহ চৌধুরী নামে এক ভদ্রলোক এবং সেই সময়ে নমিনেশনের জন্য অর্থাৎ নমিনেশনের যুদ্ধে ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সেক্রেটারি জনাব গোলাম কিবরিয়া চৌধুরী। গোলাম কিবরিয়া চৌধুরী নমিনেশন না পাওয়ার প্রেক্ষিতে অর্থাৎ রফিকুল্লাহ চৌধুরীকে মনোনয়ন দেয়। সেই সময়ে আমাদের বিএনপির শক্ত কোনো কমিটি ছিল না, যুবদলের কোনো কমিটি ছিল না, আমরা ছাত্রদলের কমিটি ছিল। আমি তখন এবি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক। তারপরে উপজেলা ছাত্রদলের কমিটি ছিল, বিএনপি এবং যুবদলের কোনো কমিটি ছিল না। অর্থাৎ বিএনপি, যুবদল, ছাত্রদল সকল কিছুই ছিল আমাদেরকে ঘিরে। আর আমাদের নেতা ছিলেন জনাব গোলাম কিবরিয়া চৌধুরী। ওই অবস্থায় সন্দ্বীপের বিএনপির
অর্থাৎ অবস্থা এমন দাঁড়িয়েছিল 1986 সালে এই দেশে যখন একটি নির্বাচন হয়েছিল এরশাদের আমলে, সেই 86 সালে নির্বাচনে বিএনপির অনেক নেতৃবৃন্দ তারা জাতীয় পার্টি চলে গিয়েছিল। শুধু সেই সময় গোলাম কিবরিয়া চৌধুরী থেকে শুরু করে আর আমরা কয়েকজন ছাত্রদল নেতা ছাড়া আর তখন কেউ বিএনপিতে ছিল না। এই অবস্থায় আমরা সংগঠনকে সুসংগঠিত করার জন্য বিভিন্নভাবে আমরা কাজ করেছি। সেই অবস্থায় 91 সালে বেগম খালেদা জিয়া যখন বন্যা পরবর্তী সময়ে সন্ধিব আসেন, তখন তিনি বিএনপির অবস্থা খুবই নাজুক এবং দুর্বল দেখেছিলেন। গোলাম কিবরিয়া চৌধুরী তখন বৃদ্ধ হয়ে গেছিলেন, বয়স হয়ে গেছিলেন, ওনার ডায়াবেটিস রোগে উনি অসুস্থ হয়ে গেছিলেন। ঠিক সেই অবস্থায় বেগম খালেদা জিয়া তখন, অর্থাৎ আমি বলে রাখি, জনাব মোস্তফা কামাল পাশা এবং সাবেক মন্ত্রী মরহুম আব্দুল আল নোমান সাহেব চট্টগ্রামের, তারা দুজনে ক্লাসমেট ছিলেন এবং হাটাদারির শহীদ ওয়াহিদুল আলম এমপি তারা ক্লাসমেট ছিলেন। তখন বেগম খালেদা জিয়ার সাথে আব্দুল আল নোমান ছিলেন, কর্নেল অলি সাহেব ছিলেন। তখন বেগম খালেদা জিয়া অর্থাৎ আব্দুল আল নোমান সাহেবকে বললেন যে পাশার কি অবস্থা, পাশাকে বিএনপিতে নিয়ে আসো। আমি যে কথা বলতেছিলাম, তখন এই বিএনপির এই অবস্থা দেখে মোস্তফা কামাল পাশাকে, অর্থাৎ সেই সময়ের দানব মুস্তাফিজুর রহমানের কোটি কোটি টাকার বিনিময়ে আমাদেরকে সবচেয়ে নোংরা জায়গার বিষয় হচ্ছে 91 সালে নির্বাচনের পূর্বে মুস্তাফিজুর রহমান, অর্থাৎ যেটা এখন কি বলে নাজির দেখি কি বলে সাদা কি মার্কেট, কি মার্কেট না এটা, গাজী মার্কেটের উত্তর পাশে আমাদের একটা জিয়া স্মৃতি সংসদ ছিল। শাহ মোস্তফা মেমন নামে এক ভদ্রলোক একটা জিয়া স্মৃতি সংসদ করছিল। ওই আওয়ামী লীগের শাহজাহান সাহেব এবং মোস্তাফিজুর রহমান নির্বাচনের 1 মাস পূর্বে ওই অফিসটি জ্বালিয়ে দিয়ে, এবং সেই জ্বালিয়ে দেওয়ার পরবর্তীতে সেখানে একটি অর্থাৎ কুকুর জবাই করছে। কুকুর জবাই করে ওই কুকুরকে মানুষ হিসাবে, লাশ হিসাবে নিয়ে কুকুরকে রক্ত দিয়ে অর্থাৎ তারা তাদের যুবলীগের একটি ছেলেকে গোপন করে ফেলে, আমরা নাকি ওই ছেলেকে আমরা জবাই করে ফেলছি, হত্যা করে ফেলছি, কুকুরের রক্ত দিয়ে আমাদেরকে আসামি করা হয়েছিল 1991 সালের নির্বাচনে 1 মাস পূর্বে। এই মোস্তাফিজুর রহমানকে মোকাবেলা করার জন্য তখন এই জাতীয় হিংস্র, অর্থাৎ সেই তখন আমাদের একজন নির্বাচনের 27 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল 1991 সালে, আমাদের মগদের একটা এজেন্ট সিরাজ, তাকে হত্যা করা হয়েছিল নির্বাচনের দিন ভোটের কেন্দ্রের মধ্যে দিয়ে। এই মোস্তাফিজকে মোকাবেলা করার জন্য তখন বেগম খালেদা জিয়া মোস্তফা কামাল পাশাকে বিএনপিতে যোগদান করা হয় 1993 সালে। তাও বলে রাখি, উনি শুধুমাত্র 1993 সালে বিএনপিতে যোগ দিয়েছেন তা নয়, 1981 সালের 17 এপ্রিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সন্ধিব এসেছিলেন এই বদিউজ্জামান স্কুল মাঠে। ওই মাঠে যখন কৃষক সমাবেশ এসেছিলেন, ওই মাঠে রাষ্ট্রপতিকে খাওয়াবার দায়িত্ব ছিল সেই সময়ের কামাল চেয়ারম্যানের কাছে, অর্থাৎ মোস্তফা কামাল পাশাদের বুনিয়াদি পরিবারের, বিশাল পরিবারের, ওই জমিদার পরিবারের পক্ষ ছাড়া রাষ্ট্রপতিকে খাওয়াবার জন্য তখন আর কেউ ছিল না। তার তত্ত্বাবধানে তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে মোস্তফা কামাল পাশার তত্ত্বাবধানে খাওয়া দাওয়া করা হয়েছিল। যা হোক, 1993 সালে উনি বিএনপিতে আসেন। বিএনপিতে আসার পরে আওয়ামী লীগের সাথে সন্দ্বীপের প্রত্যন্ত অঞ্চলে এই সংগঠনকে সুসংগঠিত করার জন্য পরদে বাধা এসেছে, পরদে মোকাবেলা করা হয়েছে, পরদে সকল অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে মোকাবেলা করে আমরা 54টি মামলার আসামি হয়েছিলাম। 4টি মার্ডার কেসের আসামি হয়েছিলাম। আমরা মাসকে মাস দেশান্তরিত হতে হয়েছিল এই দলকে সুসংগঠিত করার জন্য। তারপরে 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনে মোস্তফা কামাল পাশা এমপি হয়। 2001 সালের মোস্তফা কামাল পাশা এমপি হয় এবং 2008 সালে মোস্তফা কামাল পাশা এমপি হয়। এর পরবর্তীতে যে নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচন তার প্রার্থী হলো সেখানে, অর্থাৎ বিএনপি শুধু 14 সালের 5 জানুয়ারি নির্বাচনে গিয়েছে, আর তো নির্বাচনে যাওয়ার প্রয়োজন হয় নাই। 18 সালে নির্বাচনে গিয়েছে। এর মধ্য দিয়ে মোস্তফা কামাল পাশা এই দলকে সুসংগঠিত করার জন্য আজকে যারা বিশেষ করে বিএনপির নেতৃত্বে রয়েছেন, প্রায় প্রত্যেকের বেড়ে ওঠার পিছনে মোস্তফা কামাল পাশার অবদান আছে এবং তার পরশে, তার আন্তরিকতায় তারা আজকে বেড়ে উঠেছে। এটাই আমাদের গর্বের বিষয়, এটা আমাদের অহংকারের বিষয়। সুতরাং মোস্তফা কামাল পাশা তিনি এমন একজন লোক, তিনি 5 বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, 2 বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন, 3 বার জাতীয় সংসদ নির্বাচন ছিলেন, এবং এই সকল বিষয়ে থাকার কারণে, অর্থাৎ সন্দ্বীপে
প্রত্যেকটি শ্রেণী পেশার হিন্দু মুসলমান এক থেকে শুরু করে কামার কুমার জেলে তাতে থেকে শুরু করে প্রত্যেক শ্রেণী পেশার মানুষের সাথে মোস্তফা কামাল পাশার সম্পৃক্ততা আছে বিধায় উনি 2008 সালের 29শে ডিসেম্বর নির্বাচনে বিশাল ভোটে উনি পেয়েছেন 63,000 ভোট, আর আওয়ামী লীগ পেয়েছেন 18,000 ভোট। ওনাকে বিজয়ের অর্থাৎ এইভাবে একজন গণমুখী নেতা, জনপ্রিয়তার নেতা, জনতার নেতা এভাবেই সৃষ্টি হয়। আর অপরদিকে তোমরা নিশ্চয়ই ফলো করেছ, উনি সকল শ্রেণী পেশার মানুষের নেতা বিদায় আকবরহাটের সেই পথসভা এবং শিবহাটের পথসভায় যেভাবে মানুষের ঢল নেমেছে, এই হচ্ছে একজন গণমুখী মানুষের নেতার বহিঃপ্রকাশ। আর আমরা যারা রয়েছি শুধুমাত্র সংগঠন ভিত্তিক 5, 7, 10, 20, 30 জনের মধ্যে সীমাবদ্ধ। আমাদের আওয়াজ এখনো সাধারণ মানুষের কানে পৌঁছায় নাই। আমি কে, আমরা কারা, আমাদের কর্মকাণ্ড কি, আমরা কি করতে চাই। আস্তে আস্তে সেটা যাবে, পরদে পরদে সেটা যাবে, সময়ে সময়ে যাবে। সংগঠন যে যত বেশি করবে ততই বেশি মানুষের দ্বার প্রান্তে তাদের মেসেজ যাবে এটাই, যে যত বেশি মিছিল মিটিং করবে, প্রচারণা করবে, ততই বেশি মানুষ একে অপরকে চিনবে, জানবে। এই হলো আমি খুব সংক্ষেপে মোস্তফা কামাল পাশার রাজনৈতিক কিছু বিষয় বললাম। ওনার সামাজিক জীবন, ওনার অন্যান্যভাবে বর্ণাঢ্য জীবন, এখানে বলতে গেলে অনেক সময় আছে। সর্বোচ্চ সবকিছু মিলাই সন্দীপে একজন অর্থাৎ এত সাহসী এবং এত কর্মী বান্ধব নেতা সন্দীপে আর নাই, আসবেও না, আসবো না। সেটা কি? অর্থাৎ তখন সন্দীপের এমন অবস্থায় ছিল, আমি ছেড়ে দেব, বেশিক্ষণ রাখবো না। অর্থাৎ এমন অবস্থায় ছিল, প্রত্যন্ত অঞ্চলের সন্দীপের বিএনপির সাথে আওয়ামী লীগের সাথে মারামারি হতো। আমরা দেখা গিয়েছে দুপুরবেলা খেতে বসেছি 60 জন, রাত্রে হয়েছে 120 জন, সকালে হয়েছে 200 জন। এই সকল লোকগুলাকে 200, 300, 400 লোককে অর্থাৎ ওনার বাড়িতে র্যান্ডাম লালন পালন করা, খাওয়া দাওয়ার প্রক্রিয়া সব কিছুই ছিল ওনার বাড়িতে। এখন আজ হয়তোবা সময়ের প্রেক্ষিতে সেই সকল কিছু আজ নেই। যাই হোক, আমি আজ কথা আর বাড়াবো না, তোমাদের ধৈর্যচ্যুতি ঘটবো না। আমি বলবো, প্রথম কথা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের আজকের এই সময় সফল এবং সার্থক হোক। আমি চাই তোমরা প্রজন্ম ছাত্র দলের মধ্যে দিয়ে একজন পরিপূর্ণ ছাত্র নেতা হও। তারপরে তোমরা জাতীয় ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত হবা। তারপরে তোমরা যুবদল, ছাত্র দল এবং তোমাদের জীবনকে সুন্দর মতো সাজাবা। এর মাঝে তোমাদের কোনো ধৈর্যচ্যুতি ঘটলো, বিরক্তির বিষয় আসলো, তোমরা আগামী প্রোগ্রামগুলোতে অবশ্যই অ্যাটেন্ড করবা, উপস্থিত হবা, যাতে করে আমরা তোমাদেরকে নিয়ে আমরা সুন্দর একটি অর্থাৎ প্রজন্ম ছাত্র দল ইউনিয়ন ভিত্তিক, স্কুল ভিত্তিক এবং কলেজও আমরা প্রতিষ্ঠিত করতে পারি। আমরা যাতে করে এই প্রজন্ম ছাত্র দল দিয়ে পাশাপাশি অন্যান্য সংগঠনগুলোর সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচন হোক, 31 দফা রাষ্ট্রীয় কাঠামো ঘোষণা হোক, সকল ক্ষেত্রে তোমরা যাতে করে সহযোগিতা করতে পারো এবং সেই কেন্দ্রের এজেন্ট থেকে শুরু করে, চিঠি বিলি থেকে শুরু করে, ভোট কালেকশন থেকে শুরু করে এবং কেন্দ্রের দিন প্রচুর কাজ রয়েছে, সে সকল কাজ আন্তরিকতা, সততার সাথে তোমরা পালন করবা, এই প্রত্যাশায় রেখে তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো এখানে সভা সমাপ্তি ঘোষণা করছি। হ্যাঁ, আজকের সভা এখানে সমাপ্তি ঘোষণা করছি। তোমাদের সকলকে ধন্যবাদ। প্রজন্ম ছাত্র দল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।